শুরুতেই শামসুজ্জামান দুদু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আসলে রাজনীতিতে গত কয়েকদিন ধরে গণভোট, হানা ভোট, নানান বিতর্ক চলছে, কুতর্কও হচ্ছে। আসলে এই তর্ক, বিতর্ক এবং কুতর্ক আমাদের রাজনীতিতে কতটা প্রভাব পড়ছে এবং রাজনীতি আসলে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে? সাধারণ জনগণের মধ্যে কিন্তু এক ধরনের প্রশ্ন দেখা দিয়েছে, একেবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখন সন্নিকটে, তখন এই সব প্রশ্ন আমাদেরকে কি কোনো বিপদের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। নূরকে শুভেচ্ছা, আর যারা দেখছেন তাদের শুভেচ্ছা, অভিনন্দন। গণভোটটা খুব প্রাসঙ্গিক এটা আমার কাছে মনে হয়নি, কিন্তু নানানভাবে নানান দল এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত আমাদের দলও গণভোটটা নির্বাচনের দিনে দুটি ব্যালট, অর্থাৎ একটি গণভোটের আর একটি জাতীয় সংসদে তার পছন্দের প্রার্থীকে ভোটের কথা আমরা বলেছি। তো এই জায়গাটায় খুব পরিষ্কার করে আমি বলি যে এই গণভোটটা যেটা মানে আলোচনা হচ্ছে অন্য গণভোটগুলোর থেকে ভিন্নতর এই জন্যে যে একটা প্যাকেজ হিসাবে প্রসঙ্গগুলো নিয়ে আসার কথা বলা হচ্ছে। যেমন ঐক্য কমিশনের দীর্ঘ প্রায় 1 বছর আলোচনার পরে সে একটা রিপোর্ট করছে সরকারের কাছে। সেখানে বেশ কিছু প্রসঙ্গ আলোচনা হয়েছে, কিন্তু ওই রিপোর্টে আসে নাই। যেমন নোট অফ ডিসেন্ট বিএনপির পক্ষ থেকে আসছে না, সেটা কি আসলে এখন আর প্রস্তাবনায় আছে, প্রস্তাবনার পর্যায়ে আছে? এটি তো এক প্রকার সিদ্ধান্ত, কারণ নোট অফ ডিসেন্ট বা কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ নেই, 84টি সিদ্ধান্ত আমি কথা তুলে ধরা হয়েছে। যেহেতু ওটা আসছে, মানে আমাদের প্রসঙ্গে আমরা বলেছি এই ক্ষেত্রে সরাসরি একারে প্রতারণা করা হয়েছে। তো আমরা আমাদের নির্বাচনের ম্যানিফেস্টোতে এই কর্মসূচি আমরা রাখব। আমরা যদি জয়লাভ করি, সরকার গঠন করতে পারি, সংবিধানে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পারি, এটা আমরা প্রতিষ্ঠা করব। কেন আমি কথাটা, আপনি যেটা বলছেন ডিসিশন, এক প্রকার তো ডিসিশন, 84টি ডিসিশন মানলে আমাদের, না মানলে না। সমস্যা হচ্ছে আপনার কথা বলা তো মুশকিল হয়ে যাবে আজকে, কারণ আমার শেষ কথাটা শুনতে চাচ্ছেন না আপনি। প্লিজ, যদি আপনি শেষ কথা আপনি বলে ফেলেন তাহলে আমার জন্য তো একটু অস্বস্তিকর, বিপজ্জনকও বটে। এবং সেই ধরনের অবস্থা যদি থাকে, আমি আমার 30-35 বছরের টকশোর জামানায় 2 কি 3টে আমি বর্জন করে চলে গেছি, এটা খুলে টুলে চলে গেছি। তো কথার প্রশ্ন করবেন, শেষ পর্যন্ত শুনবেন এবং আমার কাছে জিজ্ঞাসা করে নিতে পারেন যে দুধভাই শেষ হয়েছে, তারপরে কথা বলবেন। আর না হলে আমি এটা খুলে আমি চলে যাই, আমার কোনো অসুবিধা নেই। আপনি আপনার কথা দিয়ে পুরো অনুষ্ঠানটা আপনি চালাতে পারেন। নোট অফ ডিসেন্টের কথা বলছি আর জুলাই সনদের কথা বলছি। নোট অফ ডিসেন্টের প্রসঙ্গটা বাদ দেওয়া হয়েছে, প্রতারণা করা হয়েছে, বিশ্বাসঘাতকতা করা হয়েছে, এটা আমার পার্টির মহাসচিব বলেছে। তো এই কথাটা আপনি তো শুনতে চাচ্ছেন না, আপনি কোন পক্ষের লোক আমি জানি না। তো এই কথাটা শুনলে এই জন্যে ভালো হবে যে আমরা জিতলে, পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ হলে আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়ন করব, জুলাই সনদে থাক অথবা না থাক। অর্থাৎ যেটা চাপিয়ে দিবে আমরা সেটা জনগণের কাছে নিয়ে যাব। তো সেই কথাটা আমি বলতে চাইছি। সেই জন্যে 48টা প্যাকেজ আরেকটা বিপজ্জনক আছে, 2টা প্রসঙ্গ না থাকতে পারে, আর 46টাই হ্যাঁ প্রসঙ্গ থাকতে পারে। হ্যাঁও দিবে কি ভোট, আবার কি দুটোর জন্য নাও দিবে, এটা কিন্তু আবার একটি ভাবনার বিষয় আমার কাছে মনে হয়েছে। সেই জন্যে এটি অন্য, যেটা আমি বললাম, অন্য কোনো গণভোটের সঙ্গে তুলনীয়, মানে ঠিক হবে না। এখনো সরকার কিন্তু সিদ্ধান্ত ব্যাখ্যা করেনি। ডক্টর রিয়াজ সাহেব, আলী রিয়াজ সাহেব যেটা বলেছে, এই ব্যাপারে প্রধান উপদেষ্টায় সিদ্ধান্ত দিবেন। আমরা একটু অপেক্ষা করতে পারি উনি কি দেন, কারণ অন্যান্য দল বলছে যে আগে করা। আমাদের সেখানে ব্যাখ্যা আছে আগে করলে, যেহেতু জাতীয় সংসদের একটা নির্বাচন, দুটো কাছাকাছি সময় হলে নির্বাচন কমিশন ওই সামর্থ্যটা আছে কিনা এটা আমরা বলেছি। সেই জন্য আমাদের পরামর্শ, একই দিন 2টো ব্যালট পেপার যদি দেয়, ওটা তো অনুমোদন অথবা অনুমোদন না, বিষয়টা এরকম না। তো যদি অনুমোদন হয়
তাহলে তো সে একটা, আর যদি অনুমোদন না হয় তারপরেও পার্লামেন্টে যারা আসবেন সে ওইটাকে ফলো করবে, এটা আমাদের বক্তব্য। জি, ধন্যবাদ। আমরা একটু নুরুল হক নূরের কাছে এই বিষয়ে জানতে চাচ্ছি। নুরুল হক নূর, হ্যাঁ না ভোট, এর আগে দুদু ভাই যেটি বললেন, এর আগেও 3টি হ্যাঁ না ভোট হয়েছে, সেখানে এবারের এই হ্যাঁ না ভোট, এই ভোটটি একটু পার্থক্য আছে। আগে একটি সিদ্ধান্তের উপরে মানে হ্যাঁ না ভোট হতো, এবার কিন্তু 84টি প্রস্তাবনা রয়েছে। তো 84টি প্রস্তাবনা আমাদের দেশের সাধারণ জনগণ, এটি কিন্তু এখনো পর্যন্ত এক প্রকার অন্ধকারে রয়েছে, সাধারণ মানুষকে জানানো হয়নি। ইনফ্যাক্ট অধিকাংশ রাজনৈতিক দলের কাছেও কিন্তু ক্লিয়ার না বিষয়টি। সেক্ষেত্রে এরকম 84টি প্রস্তাবনা, দুদুভাই যেটি বললেন সেটি হচ্ছে যে সবগুলো প্রস্তাবে কিন্তু আপনি রাজি নাও হতে পারেন, কিছু জায়গায় ভিন্নমত থাকতে পারে, যেই কারণে বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট ছিল। সাধারণ মানুষ যদি হ্যাঁ ভোট দেয় তার মানে 84টি মেনে নেওয়া, আর যদি না ভোট দেন তাহলে সবগুলো বিরোধিতা করা। এমন বাস্তবতায় আসলে সাধারণ মানুষ কোন পথ নেবে? কারণ 84টিতে 84-র মধ্যে 84টিতে ঐক্যমত নাও থাকতে পারেন। প্রথমেই যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা, এবং আপনি দুদু ভাই সহ আপনাদেরকেও শুভেচ্ছা। যেই 84টি বিষয় আলাপ আলোচনা করে মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছেছে যে জাতীয় ঐক্যমত্য কমিশন নোট অফ ডিসেন্ট সহকারে, অর্থাৎ কিছু কিছু সিদ্ধান্তে কিছু কিছু দলের নোট অফ ডিসেন্ট ছিল, বাট সেটা ঐক্যমত্য কমিশনের আলোচনায় ছিল, এবং আলোচনায় ওটাকে অনেকবার বলা চলে আপনার সংযোজন বিয়োজন করে এদিক সেদিক করা হয়েছে। যেমন ধরেন, ঐক্যমত্য কমিশনের আলোচনায় গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার জন্য যে এনসিসি নামে একটা সাংবিধানিক বডি থাকবে, যে এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, যেখানে থাকবেন প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, সরকারি দলের সংসদীয় নেতা, বিরোধী দলের নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার, এরকম একটা কনসেপ্ট মানে নেওয়া হয়েছিল। তো সেটাতে যখন অনেকেই বলল যে এইটা তো মানে ঘরের মধ্যে একটা ঘর হবে, এটা যদি হয় কার্যত সরকার ফাংশন করতে পারবে না, তখন এটা দ্বারা আরেকটা অচল অবস্থা তৈরি হবে। তো আলোচনার ভিত্তিতে ওইটাকে এক্সক্লুড করা হয়েছে। এরকম বেশ কিছু প্রস্তাব কিন্তু ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনা থেকে এক্সক্লুড করা হয়েছে, এবং যেগুলো শেষ পর্যন্ত ইনকর্পোরেট করা হয়েছে এইখানেও কিন্তু অনেক দাবি আপনার এদিক সেদিক করে একটু পরিমার্জন করা হয়েছে। যেমন ধরেন, জামাত এবং ইসলামী আন্দোলন, তারা হচ্ছে জাতীয় নির্বাচন পিআর পদ্ধতি বা প্রপোর্শনেট পদ্ধতিতে এইটা আনার জন্য ইস্যু, তারা অনেক দিন ঐক্যমত্য কমিশনের চেষ্টা করেছে, কিন্তু এখানে আরও বেশিরভাগ দল বলেছে যে একেবারে 2 কক্ষ বিশিষ্ট বা পুরো নির্বাচন পিআর পদ্ধতিতে হলে বাংলাদেশের প্রেক্ষাপটে এইটা কার্যকর হবে না। আমরা যেহেতু 2 কক্ষ বিশিষ্ট সংসদের কথা বলতেছি, সেখানে উচ্চ কক্ষে এই প্রপোর্শনেট পদ্ধতি চালু করা যেতে পারে। সেখানে কোনো কোনো দল বলেছে আবার অর্ধেক পিআর অর্ধেক সিটের ভিত্তিতে। সেইখানে শেষ পর্যন্ত কমিশন সবার কথাবার্তা শুনে একটা রেফারির ভূমিকায় তারা বলেছে যে তাহলে প্রপোর্শনেট সিস্টেম হতে পারে। এই রকমের বিভিন্ন ধরনের মত যখন এসেছে, ঐক্যমত্য কমিশন একটা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তো ছিল, এবং তাদেরকে কিছু ক্ষেত্রে এই ফ্রিডম দেওয়া হয়েছিল। ওখানে ধরেন কিছু কিছু বিষয়ে, যেমন কিছুটা বিএনপি কিংবা অন্য দল মুখোমুখি ছিল, তখন অনেক ক্ষেত্রে বিএনপি, জামায়াত এবং সংশ্লিষ্ট দল মিলে শ্যাডো ক্যাবিনেটের মতো কিংবা মানে কিচেন ক্যাবিনেট বলেন, তারা আবার আলাদা আলাপ আলোচনা করে, আমরা বলেছি যে 10-15 মিনিট ব্রেক দেন, 20 মিনিট আধা ঘন্টা, যে এটা একটু তারা আলোচনা করে কনক্লুশনে পৌঁছানো যায় কিনা। তো সেই আলোকেই কিন্তু 84টি প্রস্তাব মোটামুটি একটা ঐক্যমত ধরে আসলে এই জুলাই সনদকে স্বাক্ষর করা হয়েছে। এখন এইটাকে যদি আপনি একটা জাতীয় সমঝোতার স্মারক ধরেন, একটা দলিল ধরেন, সেই ক্ষেত্রে ঐতিহাসিক দলিলের কারণে এখানে সাইদ খান নোট অফ ডিসেন্ট দিয়েছে, এইটাতে তার একমত ছিল না। যেমন 72-এর সংবিধানে সুরঞ্জিত সেন স্বাক্ষর করেন, কিন্তু সংবিধান তো পাশ হয়েছে, সংবিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা হয়েছে। তো জুলাই সনদটা কিন্তু ওইভাবেই মানে ধরা হয়েছিল, যেখানে নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু এইটা জাতীয় আসলে প্রেক্ষাপটে এটা গৃহীত করা হচ্ছে। এখন হ্যানা ভোটের ক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে তাহলে এখানে জনগণেরও তো এরকমের ডিভিশন আসতে পারে, মত বিমত থাকতে পারে। এখন এইখানে এই জন্য আপনার প্রস্তাবটা কিন্তু ওইভাবে মানে হ্যানা ভোটে যাওয়ার কথা ছিল যে জাতীয় ঐক্যমত্য কমিশনের রাষ্ট্র সংস্কারের গৃহীত এই জুলাই সনদকে আপনি সমর্থন করেন কিনা বা চান কিনা বা পক্ষে আছেন কিনা, ধর এরকম একটা লাইনে নিয়ে কিন্তু পাশ করাইতে হবে। এখন সেই ক্ষেত্রে 84টা প্রস্তাব নিয়ে তো কখনোই আসলে এই ধরনের 84টা মতামত নেওয়া সম্ভব নয়, এবং বেশ কিছু প্রস্তাবে তো একেবারে সব রাজনৈতিক দলে একমত ছিল। 2-1টি মেজর ইস্যু নিয়ে একটু দ্বিমত আছে, কিন্তু আমি মনে করি যে যেই
একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা যে আলাপ আলোচনাগুলো করেছিলাম, আগামীতে নির্বাচন হলে ধরুন ওইখানকার সমস্ত প্রতিনিধিত্ব হয়তো সংসদে থাকবে না, এবং আগামী নির্বাচনে যদি আপনার ধরেন এই সংবিধান সভা কিংবা গণপরিষদ টাইপের কিছু না হয়, ওইখানে জুলাই সনদ নিয়ে যে আলাপ আলোচনাটা হয়েছিল জাতীয় ঐক্যমত্য কমিশনে, ওইটাকে কিন্তু একটা আপনি সংবিধান সংস্কার সভা কিংবা গণপরিষদই বলতে পারেন। ওখানে লেফট রাইট মোটামুটি সব উইংয়ের কিছু সিভিল সোসাইটির লোকজনও ছিল। সো এই রকমের একটা আলাপ আলোচনার পরে যদি এই সনদটাকে কার্যকর করা না যায়, তাহলে সেটা দুঃখজনক হবে। তবে বিএনপির অবস্থান পরিষ্কার, এখানে বিএনপি পরিষ্কারই বলেছিল যে তারা যেই বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেমন উচ্চকক্ষে পিয়ার, এটা বিএনপি উচ্চকক্ষ চায় কিন্তু পিয়ার একমত না। তারপর পিএসসি, দুদক সহ কিছু প্রতিষ্ঠানে সেন বলেছিল যে আমরা এটা জনগণের কাছে ম্যান্ডেট নিতে চাই, জনগণ যদি আমাদেরকে সমর্থন করে তাহলে আমরা এটা পরিমার্জন করবো, আমরা নির্বাচন আগে এটা বলে নেব। সেক্ষেত্রে এরকম একটা আলাপ আলোচনা ছিল, ওকে যদি জনগণের কাছে রাজনৈতিক দলগুলো এটা নিয়ে যায় সেটা নিতে পারে, কিন্তু আমরা সিদ্ধান্তগুলো এইভাবে জানাতে চাই, যেটা ঐক্যমত্য কমিশন বলে। এবং আরেকটি বিষয় এখন রেজ করেছে, সেটি হচ্ছে গণভোট জাতীয় নির্বাচনের আগে না একই দিনে, এটি নিয়েও কিন্তু এক ধরনের রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব চলছে। এর কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা দেখা দিয়েছে যে জাতীয় নির্বাচনের 3 মাস আগে এরকম আলোচনা বা এরকম সমালোচনা আমাদের জাতীয় রাজনীতিতে কোনো সংকটের সৃষ্টি করবে কিনা। আপনার এইটা একটা মানে কি বলবেন, অপ্রয়োজনীয় এক্সটেন্ডেড আলোচনা। কারণ কি, যেখানে ঐক্যমত্য কমিশনই আলাপ আলোচনাটা হয়েছিল যে তাহলে এই সনদটা আলোচনা এটা কীভাবে কার্যকর করা হবে, তো সেখানে অধ্যাদেশ হবে, প্রেসিডেন্টের অধ্যাদেশ হবে, নাকি প্রধান উপদেষ্টা আপনার অধ্যাদেশ জারি করবেন, নাকি গণভোটে হবে, নাকি সংসদে হবে, ওইখানেও কিন্তু বিতর্ক হয়েছে। এবং শেষ পর্যন্ত কিন্তু এরকমই আলাপ আলোচনাটা ছিল যে যেহেতু ডিসেম্বরে তফসিল হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন, কাজে এটা জাতীয় ওই নির্বাচনের সাথে একই সাথে গণভোট। এবং এখানেও সত্যিকার অর্থে গণভোটে প্রথম দিকে বিএনপি এগ্রি করে নাই, যেটা গণভোটের দরকার নাই, সংসদে এটা পাস করবে। এইটা আলাপ আলোচনা, এটা সংসদে আবার প্রয়োজনে আলাপ আলোচনা করে এটা সংসদে পাস করা হবে। কিন্তু আমরা বলেছিলাম যে এখানে আমরা 32টা রাজনৈতিক দল ও জোট যারা আলোচনা করছি, শতভাগ জনগণের প্রতিনিধিত্ব আমরা করি না। এবং গণ অভ্যুত্থানে যেভাবে জনগণের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, সংগ্রাম ছিল, এই জুলাই সনদের উপরে একটা জনগণের ম্যান্ডেট নেওয়া হোক। সেই কারণে আমরাই প্রথম বলা চলে গণ অধিকার পরিষদ থেকে আমরা একেবারে জাতীয় সংসদের এলইডি হলের আলোচনায় আমরা এই গণভোটের প্রস্তাবটা দিয়েছিলাম। এবং সবার দাবির প্রেক্ষাপটে কিন্তু শেষ পর্যন্ত বিএনপি এগ্রি করেছে যে ওকে, তাহলে সবাই যদি গণভোট চাচ্ছে আমরাও গণভোটে এটাকে অ্যাকসেপ্ট করব। কিন্তু গণভোটের টাইম নির্ধারণ হয়েছে জাতীয় সংসদের সাথে একই সময়। তো এখন হঠাৎ করে আসলে এই আলোচনাটা যে কোত্থেকে আসলো, এটি আমরা কনফিউশন। এখন অনেক ক্ষেত্রে মনে হচ্ছে ধরেন এখন টেলিভিশন, পত্রপত্রিকার তো ওইভাবে আর বিরোধিতার জায়গা নেই, এখন টক শো সেগুলো চলবে। তো এখন সবাই এই বিষয়টা পিক করছে, দু একটা দল বলতেছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এনসিপি আন্দোলন সংগ্রামের তরুণদের বড় একটা অংশ এখানে আছে, তো তারা গণভোট নিয়ে তারাও খুব কড়া কথা বলে, তারাও রিজিট না, রাইট। এখন শেষ দিকে কিন্তু এসে বলেছে যে তাদেরও আপত্তি নাই, গণভোট আগে করুক বা পরে করুক। বাস্তব কথা হচ্ছে ওই গণভোট বিষয়ে একটা বোঝাপড়া হয়ে গেছে। এখন যে আলাপ আলোচনা হচ্ছে এইটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। এখন এই কথাটা আমি একটু শেষ করছি, এই কথাটা আমার জায়গা থেকে বলা, সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে জামাতের সমর্থকরা আমার গাল দেবে, কারণ জামাতের লোকেরা বলতেছে যে গণভোট নির্বাচন আগে। কাজে এখন মানুষ বুঝে না, তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে যে না না, এই আমাদের রক্তের উপরে লেখা জুলাই সনদ, এইটা বাস্তবায়ন হবে না, এটার বিরুদ্ধে বিএনপি। আর এই গণ অধিকার বর্ণ যারা বিএনপির সাথে জোট করার জন্য তারা বিরোধিতা করতেছে। ভাই, আমরা তো বাস্তব আলোচনার সমাধানের টেবিলে এটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে জাতীয় সংসদে একই সাথে গণভোট হবে। আমি একটু শেষ করছি এইখানে, যে এই যে যারা গণভোটের কথা এখনো বলছে, তারা ভালো করেই জানে যে এখন আজকে নভেম্বরের 2 তারিখ, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে যদি তফসিল হয়, গণভোট আপনি কবে করবেন? ডিসেম্বরের সম্ভব আছে সময়, ডিসেম্বরের ফার্স্ট উইক। সেটা এখন নভেম্বর আছে, সেটা নিয়ে প্রশ্ন আছে। এখন নূর, আপনার কাছে আবারও আসবো, আমরা একটু দুদু ভাইয়ের কাছ থেকে ছোট্ট করে শুনি বিরতির আগে। সেটি হচ্ছে, দুদু ভাই, আপনার দলের শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে যে জাতীয় ঐক্যমত্য কমিশন শেষ পর্যন্ত এক প্রকার ফেল করেছে তারা জাতীয় ঐক্য প্রক্রিয়ায়, এবং তারা বিশ্বাসঘাতকতা করেছে। এটি বলবার কারণ কি? আসলে আপনারা কি আসলেই আশাহত, না এটিও পলিটিক্যাল রেটরিক? না না, আমরা আশাহত না। আমরা চাইছি যে একটা প্রায় বছরাধিক কাল, কিন্তু শুধু বিএনপি না, সকল রাজনৈতিক দল প্রতিনিধিত্ব করে যারা, 30টি রাজনৈতিক, হ্যাঁ,
তাদের সঙ্গে বিরামহীন আলোচনা করছে এবং যে সিদ্ধান্তগুলো কখনো মনে করা হয়েছে যে এইগুলো গ্রহণ করা হয়েছে, এটা কিন্তু চুলসেরা বিশ্লেষণের মধ্য দিয়ে করা হয়েছে। এটাকে হঠাৎ গিয়ে একদিন তাৎক্ষণিকভাবে একটা আলোচনা হলো আর ওটা গ্রহণ করলো এমন না। তো জুলাই সনদের ব্যাপারে কারোর আপত্তি নাই তো, কিন্তু জুলাই সনদটাকে গুরুত্বপূর্ণ হিসাবে রাখতে হবে, এটা কোনো পক্ষের ব্যাপার না। এটা যারা আন্দোলন করেছে জুলাই এবং আগস্টের, এর পিছনে একটা দীর্ঘ ইতিহাস আছে। এই যে নূর সরকার বিরোধিতা করতে গিয়ে যে সময়গুলোতে শারীরিক নির্যাতন ভোগ করেছে, তো ওই জুলাই সনদে ওই পিরিয়ডটা জুলাই এবং আগস্টের বাইরে তো ইতিহাসে মানে ছোট বড় রাজনৈতিক দল না যারা একা সত্যিকারে নিগৃহীত মানে লড়াই, সেটা আমি বাদ দিয়ে দেব। মানে এই বিষয়টা এই জন্যে আমি আনছি যে একটা ধারণা দেওয়া হয় যে সব কিছু হয়ে গেছে ওই এক মাস সোয়া মাসের মধ্যে, ঘটনা তো তা না। তো সেই কারণে জুলাই সনদের যে প্রসঙ্গগুলো আসছে, হঠাৎ করে আমি কিছু বাদ দিয়ে দিলাম, কিছু রেখে দিলাম, এটাকে বলা হয়েছে প্রতারণা বা বিশ্বাসঘাতকতা। হয়তো শব্দটা হয়তো শুনতে একটু মানে চড়া বা কষ্টকর বলা হয়েছে, কিন্তু মানে যারা বসছেন, যারা আলোচনা করছেন, তাদের মানে ডেডিকেশন সম্বন্ধে আমি কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু যাদের সঙ্গে বসছেন তাদের সঙ্গে আমি বসে এক ধরনের মোটামুটি ঐক্যমত গেলাম, কিন্তু পরে আবার মানে রিপোর্ট দেওয়ার সময় দেখলাম যে এটা অনেক কিছুই বাদ হয়ে গেছে। এমনকি ওই যারা স্বাক্ষর করেছে পার্লামেন্টের লবিতে, তাদের পক্ষ থেকেও কিন্তু অভিযোগ করা হয়েছে স্বাক্ষরকারের সময় পরবর্তীতে দেখলো পৃষ্ঠাই নাই। কেন এটা? পরিস্থিতি এমন জায়গায় ঠেকেছে যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু নির্বাচন নিয়ে এক ধরনের সন্দেহ দেখা দিয়েছে। সাধারণ মানুষ কিন্তু দীর্ঘ 17 বছর যে গণতন্ত্রের জন্য বা ভোট দেওয়ার জন্য এক ধরনের মানসিক প্রিপারেশন ছিল, সেই জায়গাটিতে কিন্তু এক ধরনের আশার সঞ্চার হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দ্রুত গণতন্ত্রায়নের পথে আমরা ফিরব। সেই জায়গাটিতে কিন্তু একটি আশঙ্কা দেখা দিয়েছে। এই জায়গাটি মনে করেন এর দায় কিন্তু রাজনৈতিক দল হিসেবে আপনাদেরও আছে। যদি ব্যর্থতা বলি, সামষ্টিকভাবে ব্যর্থতার দায়ভার একাংশ আপনাদেরও নিতে হবে, সরকারের থাকলে থাকতে পারে। আপনি আপনার জায়গা থেকে কিভাবে এর ব্যাখ্যা দেবেন? আসলে এখানে আমার কাছে একটা, আমি অন্য জায়গায়ও বলছি, আর আমাদের লেভেলে যখন আমরা বন্ধু বান্ধব বসে আলোচনা করি, সেটা এরকম ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, সবাই তাকে ভালো মানুষ হিসাবে জানে, পরিচ্ছন্ন মানুষ হিসাবে জানে, এবং তিনি যখন ক্ষমতা নিয়েছিলেন মানুষ আশাহত হয়নি, আশায় বুক বাঁধছিলেন যে এবার ভালো কিছু হবে। মুশকিল তখনও কিন্তু অনেকে কেউ বলছিল 10 বছর থাকবে ক্ষমতায়, মানে নেওয়ার পরই সোশ্যাল মিডিয়াতে, তারপর কিছুদিন 2-1 মাস পরে বলছে যে কমপক্ষে তো 5 বছর থাকবেন। এখন কিন্তু এই কথাগুলো আর সোশ্যাল মিডিয়াতে দেখা যায় না, কেউ বলেও না। এবং তিনিও বলেন, মানে ডক্টর ইউনূস সাহেব, যে ফেব্রুয়ারি প্রথমার্ধে, 26শে ফেব্রুয়ারি প্রথমার্ধে ঐতিহাসিক নির্বাচন হবে এবং এটি জাতির কাছে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এই কথা তিনি একাধিকবার, কিন্তু এই কয়েকদিন আগেও তিনি বলেছেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। সবথেকে কথা হচ্ছে তার যে প্রশংসা, তার যে গ্রহণযোগ্যতা, এটাকে অস্বীকার করে না। কিন্তু আমার কাছে মজার ঘটনা মনে হয়, তিনি যতবার বলেন যে ঠিক সময় হবেন নির্বাচন, ততবারই যেন পরস্পরের মুখ চাওয়াচাওয়ি হয়। মানে এটা আমার কাছে খুব অবাক লাগে যে আমার সামনে ডক্টর ইউনূসকে মানে তার সাফল্যের জন্য প্রশংসা করছে, উঠে যাওয়ার সময় আমার কাছে প্রশ্ন করছে, দুদু ভাই আপনি কি মনে করেন যে ঠিক সময় নির্বাচন হবে? এটা আমার কাছে খুব, না সেটাও না, এটা অন্যভাবে যদি আমি ব্যাখ্যা করি বা দেখি, যে এই দেশে 3বার ভালো নির্বাচনের প্রত্যাশায় মানুষ উদ্গ্রীব ছিল। সেটা হচ্ছে তারা একটা ভোট দিতে পারবে। হাসিনা বা অন্য এগুলো তো তাদের মাথায় ছিল না, কিন্তু তারা 3বারই প্রতারিত হয়েছে, এই যে ফ্যাসিস্ট। এবং তিনি প্রতিবারই দাবি করেছে জনগণ আমার ভোট দিলে আমি কি করব, মানে তাকে ভোট দিচ্ছে এটা যেন তিনি বিস্মিত হচ্ছেন, কি করবেন তিনি। কিন্তু এটা দেশবাসী জানে, রাজনৈতিক দলগুলো জানে, বিশ্ববাসীও জানে যে তিনি আসলে ভোটের নামে কি তামাশা এখানে করেছিলেন। এই যে এই জিনিসটার যে প্রতারিত করছে জনগণকে, ভোটারদেরকে,
সেইটি কিন্তু মানুষ ওই বিশ্বাসের বা আস্থার জায়গাটা উঠে গেছে, যে কারণে তার কিন্তু দৌড়িয়ে বাঁচতে হয়েছে। তো এখন মনে করছে যে এখন কি আবার আগের মতো হবে, কারণ আরেকটা আছে, আমাদের জাস্টিস সাহাবুদ্দিন সাহেব, আমরা যারা গণঅভ্যুত্থানে ওই 90 করছিলাম, মানে আমরা ছিলাম শুরুতে, তারপরে ছাত্র তারপরে ডাকসু সবাই মিলে সব দল 90 যে গণঅভ্যুত্থান করছিল, জাস্টিস সাহাবুদ্দিন কিন্তু 3টি জোটের সামান্য আলোচনা করে 90 দিনের মধ্যেই তিনি 3 মাসের মধ্যে নির্বাচন করেছিলেন এবং যথারীতি ক্ষমতা হস্তান্তর করে তার একটাই দাবি ছিল, আমি রাষ্ট্রপতির দায়িত্ব নিলে কিন্তু কাজ শেষে আমি আবার প্রধান বিচারপতির কাছে ফিরে যাব, এবং তাই গেছিলেন। এখন সংস্কার বিচার নানান ঘটনা সামনে আসছে, কেউ অস্বীকার করেনি, সংস্কারের বিরোধিতা করেনি, বিচারে তো করেনি, কিন্তু উনি কতটুকু এগেলেন সেই কথা না বললেও 14 মাস পেরিয়ে গেছে বা 14 মাসে আমরা অতিক্রম করছি, এটা কিন্তু সত্য। অভিজ্ঞতা তো ওই গণঅভ্যুত্থানের আছে, তাহলে এই অভিজ্ঞতা এখানে কেন আমি প্রয়োগ করতে পারলাম না, কেন 14 মাস লাগবে? এই যে জায়গাগুলো মনে হচ্ছে কেউ সে আস্থা বিশ্বাসের জায়গায় মনে হচ্ছে ইনুও কি তাহলে থেকে যাবেন নাকি, অথবা পিছালে পরে কেন পিছাচ্ছে, এটা সন্দেহ। কিছু কিছু দল বলছে ফেব্রুয়ারিতে নির্বাচনের পরিবেশ নেই। শুধু নেই না, এই জায়গায় একটা কথা আমি বলি, নুরু আছে, সেই গণপরিষদের সভাপতি, তারাও আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু কিছু রাজনৈতিক দল সরকারের সঙ্গে এতটাই কানেক্টেড বা সরকারের অনুপ্রেরণায় তারা এই দল গঠন করেছে, এনসিপির কথাই বলে দিই, বা জামাত, এটা বোঝা খুব মুশকিল জামাত যে কী চাচ্ছে, মানে নির্বাচনে হঠাৎ যখন বিতর্কের বেশি পড়ে যাচ্ছে তখন কিন্তু আবার তাদের পক্ষ থেকে বলেছে আমরা কিন্তু ফেব্রুয়ারির বাইরে যেতে চাই না, আমরাও চাই নির্বাচন বলছে, কিন্তু কার্যক্রমে কেউ কেউ মনে করছে নির্বাচন হলে হয়তো তারা যে ক্ষমতা ভোগ করছে, যেমন জামাতে ইসলামে ইতিমধ্যে বেশ কিছু মিনিস্ট্রি তারা কন্ট্রোল করে, শুধু কন্ট্রোল করে না, একটা নিয়ন্ত্রণ করে। অনেকে বলছে যে কোনো কারণ নির্বাচন হলে তারা আশা কোনো আমি ব্যক্তিগতভাবে মেলে না, তাহলে পরে অন্য কেউ সরকার গঠন করলে এই জিনিসগুলো তো তাদের হাতে থাকবে না। আরেকটা ব্যাপার আছে, কেউ কেউ বলে যে সে দাবি করছে বিরোধী দল হবে, এটাও বাজারে কিন্তু শাওয়ার আছে, বিএনপি এটা মানবে কিনা, আমার কাছে সেটা না, একটা ভালো নির্বাচন হওয়ার দরকার, যেটা আমরা 15-16 বছর করতে পারি নাই, কে কি জায়গায় যাবে, জনগণের ভোট অধিকারটা ফিরিয়ে দেওয়া, জনগণের উপর নির্ভর করা, আর এটা যদি আমরা মানি গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে এটা করতে হবে। আলোচনা সমালোচনা এগুলো বাদ দিয়ে আমরা নির্বাচনে, পরিষ্কার নির্বাচনে গিয়ে, এটা কিন্তু সরকারের পক্ষে এককভাবে সম্ভব আমি মনে করি না। যেমন সরকারকে টিকিয়ে রাখছে, বাঁচিয়ে রাখছে সকল বিএনপি সহ সকল রাজনৈতিক দল, ঠিক তেমনি ভালো নির্বাচন করতে শুধু পুলিশ পারবে না, প্রশাসনও পারবে না, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা। হ্যাঁ, সহযোগিতা মানে কি, তাদেরকে সঠিকভাবে দাঁড়াতে হবে। দুদু ভাই আপনার কাছে আবারও আসবো। নুরুল হক নূর, দুদু ভাই একটি কথা বলেছেন যে কিছু কিছু রাজনৈতিক দল তারা এই মুহূর্তে ক্ষমতাসীন রাজনৈতিক দল হিসেবে অ্যাপ্রোচ করছে বা ক্ষমতার মধ্যেই আছে এরকম, আবার কিছু কিছু মানে তাদেরই অভিযোগ যে বিএনপি সহ আপনারা সবাই ভাগাভাগি করেছেন প্রশাসনের বিভিন্ন জায়গায়। ইনফ্যাক্ট 2-3 দিন আগে একজন উপদেষ্টাও বলেছেন যে জামাত বিএনপি সহ আপনারা যারা স্টেক হোল্ডার, আপনারা সরকারের বিভিন্ন চেয়ার ভাগাভাগি সেই অভ্যুত্থান পরবর্তী সময় করেছেন। এটি আসলে তাহলে কি সবাই ক্ষমতার স্বাদ নিচ্ছেন, একজন আরেকজনকে কাদা ছোড়াছড়ি করছেন জনগণকে বিভ্রান্ত করবার জন্য, না অন্য কিছু? এটা তো ট্রু যে এখনকার সময়ে ক্রিয়াশীল দলগুলো সবাই কোনো না কোনোভাবে টুকটাক একটা স্পেস পাচ্ছে গভর্নমেন্টের কাছে, যেহেতু গভর্নমেন্টের নিজস্ব এইভাবে কোনো পলিটিক্যাল পার্টি সে দাঁড় করাতে পারেনি। যদিও এনসিপিকে দিয়ে চেষ্টা করানো হয়েছিল বা এনসিপিকে দিয়ে চেষ্টা করেছে, কিন্তু ওইটা পাবলিক খায় নাই, কারণ হচ্ছে বাংলাদেশে ক্ষমতায় থেকে কোনো রাজনৈতিক দল তৈরি হয় নাই, যা তৈরি হয়েছে ওগুলো জাতীয় পার্টি টার্টির মতো আরও অনেক, ওগুলো হাওয়া হয়ে গেছে। এখন এনসিপি স্বাভাবিকভাবে গণঅভ্যুত্থানের আন্দোলনের পরিচিত বেশ কয়েকজন নেতৃবৃন্দ এখানে আছে, কিন্তু এটা তো ট্রু যে তারা ওই ধরনের রাজনৈতিক এক্সপিরিয়েন্স ছাড়া এবং একেবারেই গুটি কয়েক ছাত্র নেতা অভ্যুত্থানের পর যেভাবে সরকারের প্রভাব বিস্তার করেছে, মন্ত্রণালয় চালানো থেকে
উপদেষ্টা থেকে শুরু করে প্রধান উপদেষ্টার কার্যালয়, কারণ বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু বা সিদ্ধান্ত শেষ পর্যন্ত ফাইনাল হয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। সে তাদের একটা রোল ছিল এবং এই আন্দোলন সংগ্রামে বিশেষ করে বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসেবে তাদেরকে বাদ দিয়ে তো কোনো সরকারই চলা সম্ভব ছিল না। কাজেই তাদেরটা বাধ্য হয়েও বিএনপির ওপিনিয়ন নেওয়া বা বিএনপির একটা বড় রাজনৈতিক দল একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাদের সাথে সংশ্লিষ্ট যারা ছিল অনেকে আমলাতন্ত্র থেকে চাকরি হারিয়েছে, কেউ বঞ্চিত ছিল। আমি যতজন দুদুভাইয়ের ওয়াইফও একজন এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল, নানানভাবে নাজেহাল হয়েছেন। সো তাদেরকে তো দায়িত্ব দেওয়াটা কিছু ক্ষেত্রে অটো, কারণ হচ্ছে এখন তো চালানোর জন্য এই মাইন্ডেড লোক লাগবে। সেখানে জামাতও কিছু ক্ষেত্রে বেনিফিট নিয়েছে, আবার অনেকে যেমন এনসিপির তো আর ভাই সে তো 20 বছর রাজনীতি করে নাই যে তার আমলাতন্ত্র বা তার কিছু লোকজন সরকারি চাকরিতে বঞ্চিত ছিল সে তাদেরকে আবার পুনর্বাসন করবে। তাদের মাধ্যমে দেখা যায় ওরা আওয়ামী লীগের কিংবা সুবিধাভোগী লোক পয়সাপাতি দিয়ে বা তাদের পারপাস সার্ভ করার অঙ্গীকার করে তারাও আপনার পদ পদবি সুবিধা বাগিয়ে নিয়েছেন। সেই দিক থেকে আবার দেখা গেছে যে সরকারের নিরপেক্ষতা নিয়ে আবার প্রশ্ন তুলেছে বলা চলে 3 দলই, বিএনপিও বলেছে, জামাতও বলেছে, আবার এনসিপিও বলেছে। আপনারা তো প্রশ্ন তুলেছেন। আমরা তো বলছি কারণ আমরা বলাটা ভ্যালিড, কারণ আমরা সরকারের ওই ক্রিম খুব বেশি খাই না। আপনাদের পরামর্শ নেওয়া হয়নি? ক্রিম খাই নাই, আমরা ওই ভাগবটার মধ্যে যাই নাই। সরকার তো কার্যত, আমি যেটা মাঝখানে বিএনপির মহাসচিবকে সাক্ষী রেখে পাশে বলছিলাম যে ডক্টর ইউনূস দুদুভাই যেটা বলেছে তার প্রতি দেশের মানুষের তার জ্ঞান পাণ্ডিত্য আন্তর্জাতিক সম্মান, যেই কারণে যে একটা মোহ ছিল, সম্মান ছিল, তিনি নিরপেক্ষভাবে সুন্দরভাবে দেশটাকে পুনর্গঠনের যে একটা সুযোগ পেয়েছিলেন সবাইকে নিয়ে, তিনি কিন্তু সেটার প্রতিফলন করতে পারেন নাই। বরঞ্চ তিনি একটা শ্রেণীর মানুষের কাছে জিম্মি হয়ে গিয়েছিলেন, যেই কারণে প্রকৃত অর্থে ডে বাই ডে তিনি কিন্তু জনগণের আস্থাটা হারিয়েছেন। দুদুভাই যেটা বলছিল শুরুর দিকে অনেকে বলছে 5 বছর থাকবে, 3 বছর থাকবে, বিকজ মনে করছিল যে মানুষ এরকম একটা ভালো মানুষকে চাইতে পারে, কিন্তু বাস্তবিক অর্থে ভালো একাডেমিশিয়ান কিংবা গবেষক আর রাষ্ট্র পরিচালনা ভিন্ন বিষয়। আমরা বারবার বলছিলাম যে রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদদেরকে দরকার হবে, তো রাজনীতিবিদদের পরামর্শ নেন, রাজনীতিবিদদেরকে ইনক্লুড করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন। সেটা তারা করে নাই, যার ফলে এখন তো একটা এই যে নানান ধরনের আস্থা বিশ্বাস, আপনি যেটা দুদুভাইকে বলছেন এইটা ঠিক যে আমরা কনফিডেন্টলি বলছি যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বা প্রধান উপদেষ্টাও বলছে, কিন্তু প্রত্যেকটা টেলিভিশন টক শো বলেন, পত্রপত্রিকার মানে সংবাদ বলেন, আমাদের এমনি ইনফরমাল আলোচনা বলেন, সন্দেহ পোষণ বারবার সব পক্ষকে বলতে হচ্ছে কেন? সেই প্রশ্নের উত্তর আমরা সবাই কিন্তু সন্দেহ পোষণ করছে যে ওয়েদার দ্য ইলেকশন উইল বি ইন ডিউ টাইম অর নট, এটা মানে বারবার বলতে হচ্ছে। এটি কি মানে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না? গতকালকে 3 বাহিনীর প্রধান, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধানের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন এবং বৈঠকের পরে তিনি দৃঢ়তার সাথে আবারও ব্যক্ত করেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং সবগুলো স্টেককে, নির্বাচনী যে স্টেক তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এটি কোন নির্বাচন? জাতীয় সংসদের নির্বাচন। আমার ব্যক্তিগতভাবে যেহেতু উল্লেখ করা হয়নি, গণভোটের থেকে জাতীয় সংসদ নির্বাচনই তো খুব আলোচিত এবং এটাকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু সেনাপ্রধান নিজে থেকেই বলেছেন যে তারা আগামী নির্বাচনে, যেটা আইন শৃঙ্খলার প্রশ্নে কথা উঠছে, পুলিশের ভূমিকা নিয়ে কথা উঠছে, যে একেবারে সরাসরি তারা এই নির্বাচনে ভূমিকা পালন করতে চায় এবং করবে, তারা প্রস্তুত। শুধু যে সেনাবাহিনী তা না, বিমান বাহিনী, নৌবাহিনীর কথাও এর সঙ্গে সম্পর্কিত করছে। সাধারণত সরকার প্রধান বা রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনীর এই যে মানে পূর্ণাঙ্গ, যেটাকে মানে বিমান বাহিনী বা নৌবাহিনী একসঙ্গে বসছে, দুইভাবে হয়। একটি প্রধান উপদেষ্টা ডাকতে পারেন, ইচ্ছা প্রকাশ করতে পারেন, হ্যাঁ মানে ডাকতে, মানে আলোচনার প্রসঙ্গ নিয়ে, আর তারাও আবার উৎসাহী হয়ে তাদের কোনো বক্তব্য থাকতে পারে, সরকার প্রধানের সঙ্গে তারা কথা বলতে পারে। তবে এটা নিয়ে গতকাল খুব আলোচনার বিষয় ছিল, হঠাৎ করে হয়েছে তো তো আমাকেও অনেকে প্রশ্ন করছে। তা আসলে তো এখন মানে নানান কারণে আলোচনায় নানান প্রসঙ্গ চলে আসে। আমার কাছে যেমন মনে হয়েছে যে পুলিশ যে ভূমিকা অভ্যুত্থানের মধ্যে দিয়ে পালন করছে, সেখানে তারা শূন্য অবস্থায় পৌঁছাই গেছে। এখন যদিও অনেকটাই তারা অনেকটা কাটিয়ে আসছে এবং কাটিয়ে আসতেও হবে যেভাবেই হোক, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকাটা সেটা পুলিশই পারে,
তার সঙ্গে আনসার থাকতে পারে বা অন্যরা বিজেপি থাকতে পারে, কিন্তু পুলিশই মুখ্য। সার্বক্ষণিকভাবে সেনাবাহিনী রাস্তায় থাকার তো প্রশ্ন ওঠে না। সেটা আবার দেশে বিদেশে নানান প্রশ্নের জবাব দেয়, এবারে প্রশ্ন ওঠে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে এই যে তারা বসছে, আমার নিঃসন্দেহ ধারণার কথা বলছে, সেটা হচ্ছে আগামী নির্বাচনটাকে কিভাবে এগিয়ে নিয়ে যায়। যদিও পরে কিন্তু তারা এই ব্যাখ্যাটাই দিয়েছে। কিন্তু একই সময় দুদু ভাই, জামায়াত ইসলামীর আমির তিনি বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে যদি এই গণপরিষদ নির্বাচন না হয় সেটি আসলে ভালো হবে না, জুলাই গণ অভ্যুত্থান অবমূল্যায়িত হবে বা এটি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। গণপরিষদ নাকি গণভোট? গণভোট, দুঃখিত, গণভোট যদি না হয় তাহলে জুলাইকে অবমাননা করা হবে। তিনি কিন্তু একই সময় এই বক্তব্যটি দিয়েছেন। আমি এটা নিয়ে বিতর্ক করতে চাই না, এই জন্য জামাতের মতো করেই বলেছে। আপনাদের সাথে তো এই অভ্যুত্থানে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘ 17 বছর আন্দোলন করেছেন। সম্পর্ক শুধু আজকের না, 15-16 বছর, 21 বছরের জোট আপনাদের সম্পর্ক তো আছে। তারও আগে ছিল রাজনৈতিক, যখন আমরা 4 দল করেছি, যখন আওয়ামী লীগের বাইরে একটা ভূমিকার জন্য 4 দলের, পরে এটা নির্বাচনের ভূমিকাও রাখছে, একটা সময় তাদের প্রতিনিধি সরকারও ছিল। এগুলো তো মানে সময় নির্ধারণ করেছে। এখন যে পরিস্থিতিটা আসছে, জামাত তার ভূমিকায় অনেকেই মনে করছে যে যেটা প্রাসঙ্গিক না। প্রাসঙ্গিক এই অর্থে নির্বাচন ক্ষতিগ্রস্ত হয় বা কোনোভাবে বাধাগ্রস্ত হয় অথবা পিছিয়ে যায়, এটি করা ঠিক হবে না। মানে যেমন ওই যে গণভোটটাকে আগে নিয়ে আসা, একই সময় কাছাকাছি গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন কিন্তু মানে ছোট বড় না। এই মানে নির্বাচন কমিশনে সে সামর্থ্য আছে কিনা, সেই লোকবল এত সময় কম সময়, কারণ এখানে স্মরণযোগ্য যে আগে যারা কাজ করছিলেন ওই 3টা নির্বাচনে সবগুলো কিন্তু বাদ। তাহলে পরে এই যে নতুন টিম নিয়ে কাজ করা, এটাকেও আপনার প্রস্তুতির একটা ব্যাপার আছে। ঠাস করে আমি করলাম গণভোট, তার 15 দিনের মাথায়, এটা নভেম্বর পড়েই গেছে, কিন্তু আজকে 2 তারিখ, সম্ভব 2 দিন কমেও গেছে। হ্যাঁ, কমেও গেছে। তো সেই জন্য আমার কাছে যেটা মনে হয় যে এই সামগ্রিক বিষয়টি রাজনৈতিক দল হিসাবে জামাতকে বলছে না, সবাইকে ভেবে দেখা যে কোনটা জরুরি, কোনটা মানে স্থিরভাবে হওয়া উচিত। এমনি সবার ভূমিকা তো তারা নিজেদের যদি বিবেচনায় রাখে যে এই কাজটা করলে তাদের দলের জন্যে ভালো হবে, জনসমর্থন জানে ভালো হবে, সেটা তো আর করতেই পারে, কিন্তু মূল বিষয়টি তো জাতীয় সংসদের নির্বাচন। জি দুদু ভাই, নুরুল হক নূর, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে আপনারা গত কয়েকদিন ধরে অভিযোগ তুলছেন একটি পক্ষ নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য চক্রান্ত করছে, সেই একটি পক্ষ কারা? এখানে আমার কথা না, প্রধান উপদেষ্টাই কিন্তু এই পরশুদিনও বলেছে যে জাতীয় নির্বাচনে বানচাল করার জন্য নানান মহল কাজ করছে, চক্রান্ত হচ্ছে, আক্রমণ হতে পারে। তিনি কিন্তু সুস্পষ্টভাবে আক্রমণের কথা বলেছেন। না, তিনি বলেছেন, কিন্তু আপনারা কোন পক্ষকে মেনশন করছেন? এখন প্রধান উপদেষ্টার এই কথা, আমরাও কিছুটা যেহেতু রাজনৈতিক ফিল্ডে আছি, সো আমরা তো কিছুটা বুঝতে পারি। প্রথমত তো দুদু ভাই যেটা বলছিল এটা ঠিক, যে বলছে এখন যারা নির্বাচন না হলে যে নির্বাচন হলে যাদের সম্ভাবনাটা থাকবে না যে সংসদে যাওয়া কিংবা জনপ্রতিনিধি হওয়ার, কিন্তু এখন বিভিন্ন কারণে তারা সেই সুবিধাটা ভোগ করছে। যেমন প্রকৃততে আমাদের ধরেন এই এনসিপিরও ধরেন একটা জনপ্রিয়তা বা পপুলারিটি একটা ভিন্ন বিষয়, জাতীয় পর্যায়ের পরিচিতি, লোকাল বা ভোটের ইলেকট্রাল পলিটিক্স জনসমর্থন কিন্তু আরেকটা ডিফারেন্ট বিষয়। সো সেই জায়গা থেকে যেমন এনসিপিরও অনেকে এখন যেই ধরনের সুযোগ সুবিধা ভোগ করছে বা এনসিপি, আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে বিএনপি বা জামাতের সমর্থন ছাড়া এনসিপি কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে উইন করার সক্ষমতা তাদের নাই, বিএনপি বা জামাতের সমর্থন ছাড়া। তাও জামাত নিজেই তো ধরেন বিএনপির জোটে ছিল, জোটে থেকে আস্তে আস্তে তাদের রাজনৈতিক পরিসর বৃদ্ধি হয়েছে, দীর্ঘদিন রাজনীতি করেছে বিএনপির সাথে। সো বিএনপির আবার যেভাবে বিভিন্ন জায়গায় নির্বাচনী কনস্টিটিউয়েন্সির জায়গা থেকে একটা শক্তিশালী অবস্থান আছে, সেইটা আবার কিন্তু জামাতের এই সময়ের মধ্যে তৈরি হয়নি। তাহলে দেখা যায় এনসিপির অনেক ক্ষেত্রে এমপি হওয়া, সংসদে যাওয়াটা ডিপেন্ড করবে বিএনপির উপরে।
তো বিএনপির সাথে তারা যেই সম্পর্ক ইতিমধ্যে তৈরি করে ফেলছে, বিএনপির নেতাদের আপনার বিভিন্ন ধরনের নানান অসম্মানজনক তির্যক মন্তব্য করে এবং বলা চলে খুবই কিছু অরুচিকর কথাবার্তাও বলা, বুড়িগঙ্গায় চুবানো থেকে শুরু করে আপনার সালাউদ্দিন ভাই থেকে শুরু করে আরও অনেক কিনে যে ধরনের মন্তব্যগুলো, এখন এটা জানি না শেষ পর্যন্ত বিএনপির সাথে কী তাদের সমঝোতা হয়। তবে তারেক রহমানের একটা সাক্ষাৎকার ফাইন্যান্সিয়াল টাইমস, যেটা পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম করেছিল, যে তিনি চাচ্ছেন যে আন্দোলনকারী তরুণদের প্ল্যাটফর্ম হিসেবে ওরা বিএনপির সাথে থাকুক, এবং এটা একদিকে তার একটা ব্রড মাইন্ডেড জায়গাতে একটা ইতিবাচক চিন্তা যে ওরা যদি আন্দোলন সংগ্রাম করেছিল, এখন সেটা যদি তারা রিয়ালাইজ না করে একদিকে বিএনপির সাথে সিট সমঝোতা করার জন্য বিভিন্ন নেতার বাসায় যায় পার্সোনাল সম্পর্ক মেনটেন করে শুনতেছি, আবার এদিকে গণমাধ্যমে একটা ফাঁকা আওয়াজ দিচ্ছে, তাহলে এটা খুব একটা বিভ্রান্তিকর অবস্থা। আবার নির্বাচন পেছানো নিয়ে, নির্বাচনের বিষয়টি কি আপনারা রিয়ালাইজ করতে পারে, আপনাদের সাতটি রাজনৈতিক দলের জামায়াত সহ একটি জোট হবার কথা ছিল, সেটি রিয়ালাইজ করতে পেরেই আপনারা কি সেই জোটে গেলেন না শেষ পর্যন্ত, গণ অধিকার পরিষদ? না, প্রকৃত অর্থে নির্বাচনী কোনো জোটের বিষয় কিন্তু আমাদের আলাপ আলোচনা ছিল না বা হয়ও নাই। মাঝখানে আমরা যেটা কয়েকটি দল, সেটা গণতন্ত্র মঞ্চে 6 দলের প্রতিনিধিরা, জামাত কিংবা এনসিপি, এবি পার্টি, অন্যান্য বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা আমরা বসতাম যে সংস্কার কমিশনের বিভিন্ন আলাপ আলোচনা নিয়ে, যে এইখানে আসলে আমরা একটা কি পজিশন নিতে পারি, এবং বিএনপির সাথেও আমরা একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমঝোতায় কীভাবে পৌঁছতে পারি, কারণ বিএনপি তো এখানে একটা বড় স্টেক হোল্ডার ছিল। সুতরাং তাদের কি ভাবনা এই বিষয়গুলোতে, যেমন ধরেন ওই যে বলছি লোয়ার হাউসে পিয়ার বা পুরো নির্বাচন পিয়ার, এইটাতে বিএনপি একমত না, এই বাকি দলগুলো একমত না, একটা যৌক্তিকতার ভিত্তিতে। তাহলে আমরা চেষ্টা করেছি যে উচ্চ কক্ষে যদি কিছুটা পিয়ার হয়, তাহলে অন্যান্য কিছু দলেরও এই সরকারি দল বিরোধী দলের বাইরে একটা প্রতিনিধিত্ব থাকতে পারে। তো এই রকমের কিছু বিষয় যেটা বিএনপিকে এগ্রি করে বা বিএনপি সহ আমরা একটা কনক্লুশনে পৌঁছানোর জন্য বলতে পারেন এটা একটা মানে মিডিয়েটর কান্ট্রি বা একটা বাফার গ্রুপ হিসেবে কাজ করছে ঐক্যমত্য কমিশনে। এটি কোনো রাজনৈতিক জোট এই বিষয়ে আলাপ আলোচনা নেই, যেটা নাহিদ তার স্ট্যাটাসে পরিষ্কার করে ধরে নেওয়া যায় যে আপনাদের মধ্যে এক ধরনের বিশ্বাসের ঘাটতি হয়েছে অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক শক্তিগুলো 1.5 বছরের মাথায় এসে আমরা কিন্তু সাধারণ জনগণ যারা আমরা দেখছি আপনাদের মধ্যে নির্বাচন ইস্যু বা ক্ষমতা কেন্দ্রিক নানান প্রশ্নে আপনাদের মধ্যে যে অনৈক্য তৈরি হয়েছে, সেই অনৈক্য বাংলাদেশকে কোনো বিপদের দিকে নিয়ে যাবে কিনা রাজনৈতিক দলগুলোর যে যেইটুকু সেইটুকু স্বাভাবিক। এখন যদি সবই এক লাইনে কথা বলে তাহলে তো ডেমোক্রেসির সৌন্দর্যটা থাকলো না। সেই দিক থেকে কিছু বিরোধিতা আছে, তিক্ততা তৈরি হচ্ছে, অনেকে তির্যক মন্তব্য করছে, আবার দেখবেন যে তারা ফোনেও কথা বলতেছে। তো সেই জায়গা থেকে এইটাকে আমি খুব বড় অনৈক্য হিসেবে দেখি না। আর আমি সর্বশেষ এটা বলি যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, তফসিল ডিসেম্বরই হবে, এবং গণভোট একই সাথে, জাতীয় নির্বাচন একই সাথে হবে। এটা আমার কথা না, এটা সব দলেরই একটা মতামত। সুতরাং এইগুলো নিয়ে আমার মনে হয় খুব বেশি ওয়ারিড হওয়ার আমাদের কিছু নাই। দুদু ভাই, আপনার কাছে প্রশ্ন, ঐক্য শেষ করব। আসলে জুলাইয়ে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল সেই ঐক্য আমরা দেখছি না, সামনে আমাদেরকে অনিশ্চয়তার মধ্যে নিয়ে যেতে পারে কিনা? না, আমি কিন্তু এই আপনার প্রশ্নের সঙ্গে একমত না। পুরা ঐক্যই আছে, একটা ইনট্যাক্ট বলবো। সেটি হচ্ছে স্বৈরতন্ত্রের পতনের প্রশ্নে দ্বিধাহীন সংগ্রাম দীর্ঘকাল, সেই পতন মানে কার্যকর হয়েছে। হাসিনা পালাইছে, স্বৈরতন্ত্রের পতন হয়েছে, কিন্তু স্বৈরতন্ত্রের সুযোগ সন্ধানীরা বিভিন্ন জায়গায় আছে। তারা তাদের, যেমন আমি একটা পরিষ্কার করে, ম্যাক্সিমাম প্রিন্ট মিডিয়াতে এখনো পর্যন্ত যে সম্পাদনা পরিষদ বলেন, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াতে বলেন, একটা বড় সেকশন তারাই আছে। আমি তাদেরকে খারাপভাবে চিহ্নিত করছি না, ভিন্ন মতের প্রশ্নে আমি তাদেরকে ছাড় দিচ্ছি, কিন্তু তারা তো আছে। আর স্বৈরতন্ত্রে ফিরে যাবে এমন কোনো, যারা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছে, এটা আমার কাছে মনে হয় না এই পরিস্থিতি আছে। বরং তারা আশঙ্কা প্রকাশ করে যে স্বৈরতন্ত্রের বিভিন্ন মহল, দেশ, মানে পার্টি, তারা এখন খুব মানে উদ্গ্রীব, মানে আবার ফিরে আসবে কিভাবে, সেই প্রশ্নে কিন্তু স্বৈরতন্ত্র বিরোধী যারা কাজ বা ভূমিকা পালন, তারা কিন্তু পরস্পরের সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক বক্তব্যে ভিন্ন মত পোষণ করা, নিজস্ব দৃষ্টিভঙ্গি নেওয়া, এ তো থাকতেই পারে। এটাকে ঐক্য বিনষ্ট হয়ে গেছে, ঐক্য নাই, এটা আমার সাধারণ জনগণের ভয়ের কিছু নেই, প্রশ্নই ওঠে না।